একবার ভাবুন, আজ আপনি ব্যাংকে 10,000 টাকা জমা দিলেন। আপনার মনে নিশ্চয়ই একটা বিশ্বাস আছে, এই 10,000 টাকা এখন নিরাপদে ব্যাংকের ভোল্টে রাখা আছে। কিন্তু আমি যদি বলি, আপনার সেই টাকাটা হয়তো এই মুহূর্তে আর সেই ভোল্টে নেই। হয়তো সেই টাকা দিয়ে কেউ নতুন একটা বাড়ি কিনেছে, কেউ নিজের একটা ব্যবসা শুরু করেছে, আবার কেউ হয়তো সেই টাকা দিয়ে নতুন একটা গাড়ি কিনেছে। শুনে অবাক লাগছে, অথচ আরও অবাক করার মতো বিষয় হলো, ব্যাংক শুধু আপনার টাকা অন্য কাউকে ধার দিয়ে থেমে থাকে না। অনেক সময় সে ঋণ দেওয়ার প্রতিক্রিয়ার মাধ্যমে অর্থনীতিতে নতুন ব্যাংক আমানত তৈরি করতে পারে। আর ঠিক এই কারণেই পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংকগুলো বছরে হাজার হাজার কোটি টাকা আয় করে। তাহলে এখন প্রশ্ন হলো, ব্যাংক আসলে টাকা কামায় কিভাবে? তারা কি শুধু আমাদের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন একটা সিস্টেম যেটা বেশিরভাগ মানুষ কোনো দিনই বুঝে উঠতে পারে না? আজ আমরা সেই অদৃশ্য জগতের দরজা খুলব। চলুন। আরিফ নামে একজন চাকরিজীবী মাসের বেতন পেয়ে ব্যাংকে 50,000 টাকা জমা রাখলো। তার ধারণা খুবই স্বাভাবিক, আমার টাকা এখন ব্যাংকে নিরাপদ আছে। কিন্তু একই দিন আরেকজন মানুষ নতুন একটা ছোট্ট ব্যবসা শুরু করার জন্য সেই একই ব্যাংকে ঋণের আবেদন করলো। কয়েকদিন পর ব্যাংক তার ঋণ অনুমোদন করে দিল। এখানে একটা প্রশ্ন আছে, ব্যাংক কি নিজের পকেট থেকে টাকা দিল? না, ব্যাংক মূলত মানুষের জমা রাখা অর্থনীতিতে কাজে লাগায়। সেই সঙ্গে তারা নানান নিয়ম, ঝুঁকি, মূল্যায়ন এবং মূলধনের সীমা মেনে ঋণ দেয়। এবার আরেকটা বিষয় লক্ষ্য করুন, আরিফ তার টাকা ব্যাংকে রেখে বছরে অল্প কিছু সুদ পেল। অন্যদিকে যে ব্যক্তি ঋণ নিল, সে ঋণের ওপর তুলনামূলক বেশি সুদ দিচ্ছে। এই দুই সুদের পার্থক্য থেকেই ব্যাংকের অন্যতম প্রধান আয় আসে। তবে এখানেই গল্প শেষ না, কারণ ব্যাংকের কাজ শুধু টাকা ধার দেওয়া নয়। ব্যাংকের আসল কাজ হলো অর্থনীতিতে অলস পড়ে থাকা টাকাকে কিভাবে কাজে লাগানো। ভাবুন, যদি পৃথিবীর সবাই নিজের টাকা শুধু আলমারিতে লুকিয়ে রাখতো, তাহলে নতুন ব্যবসা শুরু হতো না, অনেক মানুষ বাড়ি কেনার ঋণ পেত না, নতুন কারখানা তৈরি হতো না, হাজার হাজার নতুন চাকরিও তৈরি হতো না। অর্থাৎ ব্যাংক শুধু টাকা রাখার জায়গা নয়, এটি এমন একটি সেতু যা সঞ্চয়কারীর টাকাকে নিয়ে গিয়ে এমন মানুষের হাতে পৌঁছে দেয় যারা সেই টাকা ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে চায়। আর এখান থেকেই শুরু হয় ব্যাংকের আসল রহস্য। কিন্তু এখানেই আসে সবচেয়ে অবাক করার মতো প্রশ্ন, আপনি যদি কাল সকালে ব্যাংকে গিয়ে নিজের সব টাকা তুলতে চান, তাহলে কি ব্যাংক সঙ্গে সঙ্গে সব টাকা নগদ বের করে দিতে পারবে? বেশিরভাগ মানুষ উত্তরে হবে, অবশ্যই পারবে, ওটা তো আমারই টাকা। কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। ব্যাংক সাধারণত সব জমাকৃত টাকা ভল্টে নগদ হিসাবে রেখে দেয় না, কারণ যদি কোটি কোটি মানুষের টাকা শুধু লকারে পড়ে থাকে, তাহলে সেই টাকা অর্থনীতির কোনো কাজেই লাগবে না। তাই ব্যাংক নিরাপত্তা এবং নিয়ম মেনে টাকার একটি অংশ সংরক্ষণ করে, আর বাকি অর্থের বড় অংশ বিভিন্ন ব্যক্তির ও ব্যবসার ঋণ হিসাবে ব্যবহার করে। এখানে অনেকের ভুল ধারণা তৈরি হয়। অনেকে ভাবেন, তাহলে কি ব্যাংক আমার টাকা অন্যকে দিয়ে দিয়েছে? আংশিকভাবে বলা যায়, আপনার জমা করা অর্থ ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতার অংশ হয়ে যায়। কিন্তু এর মানে এটা নয় যে ব্যাংক ইচ্ছা মতো সব টাকা বিলিয়ে দিতে পারে, কারণ ব্যাংকের উপরে থাকে কঠোর নিয়ম। প্রতিটি ঋণ দেওয়ার আগে ব্যাংক হিসাব করে ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে পারবে কি না, ব্যাংকের নিজের মূলধন কত, সম্ভাব্য ঝুঁকি কত, আর দেশের নিয়ন্ত্রণ সংস্থার নির্ধারিত নিয়ম মানা হচ্ছে কি না। কারণ এই একটা ভুল সিদ্ধান্ত শুধু একজন গ্রাহকের নয়, পুরো ব্যাংকের জন্যই বড় ক্ষতিকর হয়ে যেতে পারে। তাই বাস্তবে ব্যাংকের ব্যবসা যতটা টাকা ধার দেওয়ার ব্যবসা, তার চেয়ে বেশি ঝুঁকি নিয়ন্ত্রণের ব্যবসা। একটা ভালো ব্যাংকে শুধু বেশি টাকা ঋণ দেয় না, বরং কাকে ঋণ দেওয়া নিরাপদ সেটাই সবচেয়ে ভালোভাবে বিচার করার চেষ্টা করে। আর ঠিক এই কারণেই পৃথিবীর সব ব্যাংক সমান সফল হয় না। কিন্তু ইতিহাস বলে, যখন কোনো ব্যাংক লাভের আশায় অতিরিক্ত ঝুঁকি নিতে শুরু করে, তখন তার পরিণতি শুধু সেই ব্যাংকের মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়তে পারে পুরো দেশের অর্থনীতিতে। এর সবচেয়ে বড় উদাহরণ 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকট। সেই সময়ে বিশ্বের কিছু বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এমন অনেক মানুষকে ঋণ দিতে শুরু করেছিল যাদের ঋণ পরিশোধের সক্ষমতা খুবই দুর্বল। শুরুতে সবই ঠিকই চলছিল, ব্যাংক সুদ পাচ্ছিল,
নতুন নতুন ঋণ দিচ্ছিল, লাভও বাড়ছিল। কিন্তু সমস্যা শুরু হলো যখন বিপুল সংখ্যক মানুষ ঋণের কিস্তি পরিশোধ করতে পারল না। কিছু আর্থিক প্রতিষ্ঠান বড় সংকটে পড়ে গেল। এর প্রভাব দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারালো। এই ঘটনা একটা বড় শিক্ষা দিয়েছিল, শুধু বেশি ঋণ দিলেই ভালো ব্যাংক হওয়া যায় না। সঠিক মানুষকে সঠিক সময়ে সঠিকভাবে ঋণ দেওয়াটাই আসল বিষয়। আর সেই কারণেই আজ বিশ্বের প্রায় সব দেশের ব্যাংকের জন্যই কঠোর নিয়ম, পর্যবেক্ষণের মূলধনের নির্দিষ্ট শর্ত রয়েছে। কারণ ব্যাংকের ওপর মানুষের শুধু টাকা নয়, বিশ্বাসও জমা থাকে। আর একবার সেই বিশ্বাস ভেঙে গেলে ক্ষতি শুধু একটা প্রতিষ্ঠানের হয় না, তার প্রভাব পুরো অর্থনীতির ওপর পড়তে পারে। তাহলে প্রশ্ন হলো, যদি ব্যাংক শুধু ঋণের সুদ থেকে আয় করত, তাহলে কি এত বড় ব্যাংক আজকের অবস্থানে পৌঁছাতে পারতো? উত্তর হলো না। কারণ ঋণের সুদ ব্যাংকের আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলেও সেটাই একমাত্র উৎস নয়। সেটাই জানবো শেষ অংশে। শেষে আর একটা মজার প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন যদি ব্যাংক শুধু ঋণের সুদের ওপর নির্ভর করত, তাহলে কি এত বড় ব্যাংক শত শত বছর ধরে টিকে থাকতে পারতো? আসলে না। ঋণের সুদ ব্যাংকের অন্যতম প্রধান আয়ের উৎস হলেও সেটাই সব নয়। ব্যাংক বিভিন্ন ধরনের পরিষেবার জন্য ফি নেয়। অনেক ব্যাংক কার্ড, আন্তর্জাতিক লেনদেন, ব্যবসায়িক সেবা এবং অন্যান্য আর্থিক পরিষেবাও থেকে আয় করতে পারে। এছাড়া তারা নিরাপদ বিভিন্ন সম্পদে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে আয় করার চেষ্টা করে। অর্থাৎ একটি আধুনিক ব্যাংকে শুধু টাকা রাখার জায়গা নয়, এটি এমন একটি প্রতিষ্ঠান যার কাজ মানুষের সঞ্চয়কে অর্থনীতির চাকরির সঙ্গে যুক্ত করা। আপনার জমা রাখা টাকা কোনো নতুন ব্যবসায় শুরু হতে পারে, কোনো পরিবারের নতুন বাড়ির স্বপ্ন পূরণ করতে পারে, কোনো কারখানার নতুন মেশিন কিনতে সাহায্য করতে পারে। আর সেই পুরো প্রক্রিয়াটাকে নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করে ব্যাংক এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ সংস্থাগুলো। তাই পরের বার যখন আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, মনে রাখবেন সেই টাকা শুধু আপনার অ্যাকাউন্টে একটি সংখ্যা হয়ে বসে থাকে না। আধুনিক অর্থনীতি সেটি একটি বড় ব্যবস্থার অংশ হয়ে যায়, যেখানে সঞ্চয়, ঋণ, বিনিয়োগ এবং ব্যবসা সব কিছু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়। আজকের ভিডিও থেকে যদি একটা বিষয় মনে রাখেন, তাহলে এটা রাখবেন, ব্যাংক শুধু টাকা জমা রাখে না, মানুষের অব্যাহত অর্থকে অর্থনীতির কাজে লাগিয়ে মূল্য তৈরি করার চেষ্টা করে। আর সেই কাজ থেকেই তাদের আয়ের বড় অংশ আসে। আপনি কি জানতেন আপনার ব্যাংকে জমা রাখার টাকা অর্থনীতিতে এভাবে কাজ করতে পারে? হ্যাঁ অথবা না, এই দুটো শব্দের একটি কমেন্টে লিখুন, আমি আপনার মতামত পড়তে চাই। আর পরের ভিডিওতে জানবো ক্রেডিট কার্ড দিয়ে টাকা খরচ করলে আসলে কার টাকা খরচ হয়, আপনার নাকি ব্যাংকের?